শ্রীলঙ্কার সিগিরিয়ায় রাবণের একটি প্রাসাদে লিফটের খোঁজ পাওয়া গেল। কয়েক হাজার বছর প্রাচীন রাজপ্রাসাদে লিফট কিভাবে এলো শুনে চমকে উঠলেন নিশ্চয়ই। বিজ্ঞান চর্চার ব্যাপারে আলোচনা করা যাক। সনাতন ধর্ম ছাড়া আর কোন ধর্মে বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির আলো ঠিকমতো পৌঁছয়নি। আর সনাতন ধর্ম প্রাচীনকালে বিজ্ঞান চর্চা কতটা উন্নত ছিল তা বোঝা যায় লঙ্কাপতি রাবণের সাম্রাজ্য দেখলে। পবিত্র কোরআনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা সঠিক জানা যায় না, কিংবা জানা গেল তার সত্যতা কতটা সে বিষয়ে কোনো প্রমাণ আজ অবধি পাওয়া যায়নি। কিন্তু সনাতন ধর্মের ইতিহাসে এমন প্রচুর প্রমাণ রয়েছে যা আধুনিক বিজ্ঞানীদেরও অবাক করে। বর্তমানে প্রতিবেশীদের শ্রীলঙ্কার সিগিরিয়া নামক স্থানে ছিল রামায়ণের অন্যতম মুখ্য খলচরিত্র রাজা রাবণের বিরাট প্রাসাদ। এছাড়াও বাদুল্লা, অনুরাধাপুরা, ক্যান্ডি, পোলোনাড়ুয়া এবং নুয়ারা এরিয়া জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছিলেন লঙ্কাধিপতি রাবণ। কথিত আছে রাজা রাবণের লঙ্কা ছিল সোনা দিয়ে মোড়ানো। শুনতে খানিক অবাক লাগলেও পরবর্তীকালে অর্থাৎ ব্রিটিশ আমলে আমরা দেখেছি ভারতকে সোনার পাখি বলা হতো, কারণ ভারতের কাছে ছিল অজস্র সম্পদ। মুসলিম শাসক মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিলেন স্রেফ সোনা গয়না লুট করে নিয়ে যাওয়ার জন্য। এত লুটপাট চালিয়েও ভারতের সম্পদের ভাড়ার শূন্য হয়ে যায়নি। তাহলে আরো প্রাচীনকালে ভারতের কাছে কত সোনা মজুদ ছিল তা আন্দাজ করার মতো সংখ্যায় হয়তো এখনো অবধি আবিষ্কার হয়নি। যে দেশে এত পরিমাণ সোনা রয়েছে সেই দেশের একজন শক্তিশালী, জ্ঞানী এবং স্বয়ং মহাদেবের ভক্ত রাবণের প্রাসাদ সোনা দিয়ে তৈরি না হওয়ার কোনো কারণ নেই। শৌখিন রাজা রাবণ নিজের বৈভব প্রদর্শন করার জন্যই নিজের রাজপ্রাসাদের প্রতিটা স্তম্ভ সোনা দিয়ে নির্মাণ করিয়েছিলেন। শুধু তাই নয়, তার সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৈরি হওয়া স্মৃতিসৌধ কিংবা ভাস্কর্য সবেতেই ছিল সোনার আধিক্য। এই রাবণের কাছে ছিল একটি উড়ন্ত রথ, পুষ্পক বিমান। ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল এমন একটি রথের সন্ধান পেয়ে খোঁজ চালিয়েছিল এবং লোকমুখে শোনা যায় কোনো এক অজ্ঞাত কারণে সেই রথ ধ্বংস হয়ে যায়। বলা হয় ব্রিটিশ সৈন্যরাই এই পুষ্পক বিমান ধ্বংস করে দেন। এর পিছনে একটি বড় কারণ হলো, যদি পুষ্পক বিমানের কথা সর্বসাধারণের কাছে চলে আসতো তাহলে এটা প্রমাণ হয়ে যেত যে সনাতন ধর্ম বিজ্ঞানে ঠিক কতটা উন্নত ছিল। রাবণের এই রথ শুধু উড়তেই পারত না, অস্ত্রসজ্জার জন্য বিশেষ জায়গা তো ছিলই, এমনকি অস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থাও ছিল এই পুষ্পক রথের মধ্যে। এবার আসি রাবণের প্রাসাদের কথায়। বিরাট বড় একটি পাথরের ওপর অবস্থিত ছিল রাবণের প্রাসাদ। এই প্রাসাদে ঢুকতে গেলে 1000টি সিঁড়ি চড়তে হতো। রাজা এবং সবার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা সিঁড়ি বেয়ে উপরে চড়তেন না। কপিকালের ধারণাকে কাজে লাগানো বর্তমানে বালতির মতো দেখতে বিরাট আকারের পাত্র ছিল ধাতুর চেন দিয়ে বাঁধা। এই পাত্রের মধ্যে চড়ে বসত রাবণ এবং অন্যান্য সভাসদগণ। তারপর সেটি দৈহিক শক্তি প্রয়োগ করে কুয়ো থেকে জল তোলার মতো করে তুলে নিতেন প্রাসাদের নিচু স্তরের কর্মীরা। এই পুরো ব্যবস্থাটি অনেকটা আধুনিক যুগের লিফট ব্যবস্থার মতোই। শুধু তাই নয়, 4টি এয়ারপোর্ট ছিল রাবণের। সেখানে বিভিন্ন আকারের রথ রাখা হতো। একমাত্র রাবণের কাছে ছিল উড়ন্ত পুষ্পক রথ। এই রথ আসলে কুবেরের ছিল একসময়। তার কাছ থেকে রাবণ সেটি ছিনিয়ে নিয়েছিলেন এবং রাম পরে রাবণকে যুদ্ধে পরাজিত এবং হত্যা করে এই পুষ্পক রথটি বিভীষণকে উপহার দেন। এই পুষ্পক রথে চেপেই রাম, সীতা এবং লক্ষ্মণ পুনরায় অযোধ্যায় ফিরে আসেন। লিফট, এয়ারপোর্ট, অত্যাধুনিক যুদ্ধ বিমান, এগুলো স্রেফ কাব্যকথা হতে পারে না। সনাতন ধর্মের পৌরাণিক এই গল্পগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে প্রাচীন সনাতন ধর্মে বিজ্ঞান চর্চার ইতিহাস। বিজ্ঞান মানেই আলো, আর সনাতন ধর্মই হলো একমাত্র আলোর উৎস। তাই সনাতনের পথে থাকুন, আলোর পথে থাকুন।